এক মিনিট। He who has more of this unselfishness is more spiritual and nearer to Shiva. বেশ, বসে পড়ো। তাহলে স্বামীজির একটা কথা আমরা শুরু করেছি, সেই স্বামীজির কথার থেকে আমরা শুরু করব। তাহলে স্বামীজি বলছেন, হি হু হ্যাজ মোর অফ দিস আনসেলফিশনেস ইজ মোর স্পিরিচুয়াল অ্যান্ড নিয়ারার টু শিবা। যে কিনা যত বেশি নিঃস্বার্থপর, সে তত বেশি আধ্যাত্মিক দিক থেকে উন্নত, সে তত বেশি পরম কল্যাণকারী দেবতা শিবের কাছাকাছি। নিঃস্বার্থপরতা আমাদেরকে উন্নত করে, আর নিঃস্বার্থপরতা যখন উন্নত করে আমাদের মধ্যেই সেই দেবত্ব ভাব আসে। আমরা মানুষ, কিন্তু মানুষের মধ্যে যে দেবত্ব আছে সেই দেবত্ব বিকশিত হয় যখন আমাদের মধ্যে সেই চারিত্রিক গুণাবলীগুলো বিকশিত হয়। তখন আমরা শিব স্বরূপী হয়ে যাই, কল্যাণকারী মানুষ হিসেবে। তখন সেই দেবত্ব আমাদের সঙ্গে আমাদের জীবনে দেখা দেয়, আমরা তখন শিব স্বরূপ হয়ে যাই। শ্রীরামকৃষ্ণের একটা কথা আছে, শ্রীরাম ঠাকুরের, বলছেন যে সত্যকে ধরে থাকে সে ভগবানের কোলে শুয়ে থাকে, যে সত্যকে ধরে থাকে সে ভগবানের কোলে শুয়ে থাকে। সত্যের এমন একটা শক্তি যে ঈশ্বরের কাছে সান্নিধ্য লাভ সবসময় তার পক্ষে সম্ভব হয়। যে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চায় তার জন্য অবশ্যই তার সত্যকে লাভ করতে হবে, সত্যকে ধরে চলতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সত্যকে নিয়ে চলা। আর স্বামীজির কাছ থেকে এরকম নিঃস্বার্থপরতা, বস্তুত দুই একই সঙ্গে আসে। আমরা পড়ছিলাম উদ্ভিদ হরমোন, এবং উদ্ভিদ হরমোনের অনেকটা এগিয়ে একটা জায়গায় এসে পৌঁছেছিলাম। আমি তারপরে আরেকটু শুরু করছি। আমরা যে জায়গাটা পড়েছিলাম তার শেষের দিকটা হচ্ছে, আমরা পড়েছিলাম অক্সিনের কাজ, এবং এই সব কাজের মধ্যে এবারে শুরু করছি অক্সিনের ব্যবহারিক প্রয়োগ। অক্সিনের ব্যবহারিক প্রয়োগ আমরা দুই একটা ব্যবহারিক প্রয়োগ কয়েকটাই হয়তো করতে পারবো। যেমন বীজহীন ফল উৎপাদন, আমরা একটু ছবি আগে দেখেছিলাম, আবারও ছবি দেখব। ছবি দেখেছি, আবারও ছবি দেখব। বীজহীন ফল উৎপাদন। বীজ ছাড়া ফল অনেকগুলি বেশ প্রিয়, জনপ্রিয়, সেখানে বরং বীজ থাকলে অসুবিধে, লোকের ঠিক খেতে ইচ্ছে করে না বীজ বেশি। যেমন কলায় বা আঙুরে যদি বারবার বীজ পড়ে লোকে বিরক্ত হয়। আবার এমন কিছু ফল আছে যেখানে বীজ ছাড়া লোকে খেতে চায় না। আমরা গত দিনে মনে হয় সেরকম দু একটা উদাহরণ করেছিলাম, বীজ ছাড়া লোকে ফল খেতে চায় না। এক দুটো উদাহরণ, কামারপুকুর, বীজ ছাড়া লোকে সেই ফল খেতে চায় না, এমন দু একটা উদাহরণ। কামারপুকুর বলতে পারো বীজ ছাড়া, আমরা গত দিনেও আলোচনা করেছিলাম, বলো। ছুটি আর ভুট্টা। বেশ, কড়াইশুঁটি, ভুট্টা, বেশ বোঝো, ঠিক বলেছো। তাহলে কড়াইশুঁটি, ভুট্টা এমন সব কিছু আছে যেগুলো বীজই মূলত খাই, বীজই মূলত খাই, সেই জন্য সেগুলো নিশ্চয়ই বীজ ছাড়া লোকে খেতে পছন্দ করবেন না। অনেক ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় হয়তো বীজটা খাই না, কিন্তু বীজটা থাকলে ভালো হয়, লোকের একটু পছন্দ আছে। যেমন আম, আটি না হলে অনেকে আবার খেতে চায় না। আটি হবে, আটিটা বেশ, তার শাঁসটা খাবো বটে, কিন্তু আটিটা থাকা চাই, এইরকমও। সেই জন্য বীজহীন আম তেমন ব্যবহারিক মানে বাণিজ্যিক ভাবে তেমন ফলপ্রসূ হয় না। আসছি কলম তৈরি। তাহলে কলম তৈরি নানা ফুল ফল গাছের বংশ বিস্তার, সেটা যদি ধীর গতিতে এমনি সাধারণ প্রাকৃতিক নিয়মে হয়, কিন্তু যদি শাখা কেটে তাতে যদি অক্সিন ব্যবহার করা হয়, তাতে কি হয়, মূল তাড়াতাড়ি তৈরি হয়, অস্থানিক মূল। সেই কলম দিয়ে দ্রুত বংশ বিস্তারের সুবিধে, তাহলে অনেক বেশি গাছ পাওয়া যায়, অনেক বেশি জায়গায় দ্রুত লাগানো যায়। তাহলে এইরকম গাছ যেখানে লাগাতে হবে, যেগুলোর ক্ষেত্রে কলম করা সম্ভব, আমার মনে হয় অনেকেই সেই বিষয়টা দেখে থাকবে। বিশেষ করে গোলাপ, রজনী, গোলাপ এবং চন্দ্রমল্লিকা, যেটা এখন সময় চলছে, অনেকেই দেখবে থাকবে সেগুলো সব কলমের সাহায্যে করা হয়ে থাকে, দ্রুত সেইগুলো পাওয়া যায় বলে। তাহলে কলম তৈরি করে সেগুলো, আবার কোনো কোনো গাছ আছে যেগুলোতে বীজ তৈরি হয় ভীষণ দেরিতে, তাদের ক্ষেত্রেও কলম তৈরি করে করা যায় কিনা চেষ্টা করা হয়। তাহলে আর অনেক আগেও তার থেকে বংশ বিস্তার করা যায় কিনা, সংখ্যায় বেশি পাওয়া যায় কিনা। তাহলে অক্সিজেনের ব্যবহারিক প্রয়োগ দুটো মূলত করেছি, একটা হচ্ছে বীজহীন ফল উৎপাদন, একটা হচ্ছে কলম তৈরি। ছবি প্রথম দেখে নিই। বীজহীন লেবু,
বীজহীন লেবু এবং বীজহীন টমেটো, এগুলো বিশেষ পছন্দের বিষয়। রয়েছে বীজহীন তরমুজ, তবে কোনো কোনো ক্ষেত্রে বীজহীন করাটা যায় বটে, কিন্তু উৎপাদন ব্যয় সাপেক্ষ। সেই জন্য অনেক ক্ষেত্রে প্রয়োজন বা হয়তো লোকে পছন্দ করে, কিন্তু ব্যয়বহুল হওয়ার জন্য করা হয়ে ওঠে না। যেমন বীজহীন তরমুজ একটু ব্যয়বহুল, সেই জন্য আমরা এখন যে তরমুজ দেখে থাকি মূলত সেটা বীজযুক্ত হয়ে থাকে। তবে আঙুর, কলা এগুলো এখন বীজহীনই আমরা পেয়ে থাকি। শাখা কলমের সাহায্যে তৈরি হয়, বংশ বিস্তার করা হয়, নতুন উদ্ভিদ তৈরি করা যায়। এই রকম বিভিন্ন ল্যাবরেটরি বা বিভিন্ন একটু বড় আকারের ব্যবস্থা রাখা হয়, যেখানে এটা সহজে করা যায়, একটু অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায় যাতে শাখা কলম দ্রুত তৈরি হয়। শাখা কলম কিরকম তৈরি হয়, বড় বড় এগুলো জায়গাতে কিরকম করে তৈরি করে এবং বাণিজ্যিকভাবে সেগুলো ব্যবহারের উপযুক্ত হয়। শাখা কলমের সাহায্যে আমরা এসে পৌঁছেছি অক্সিনের ব্যবহারিক প্রয়োগ। ছবি দেখো এবং ছবি থেকে বলতে হবে। মেদিনীপুর বলতে পারো এটা বলা হয়েছে এবং সেই ব্যবহারটা কিভাবে হয়। মেদিনীপুর ছবি থেকে বলতে পারা যায়, পরে কামারপুকুর এই ছবি থেকে বলতে হবে অক্সিনের কোন ব্যবহার। মেদিনীপুর তাড়াতাড়ি ছবি দেখো, একটু বলার চেষ্টা করো কি ব্যবহার, কি ব্যবহারের ক্ষেত্রে আছে। হ্যাঁ, বাহ, বলো। তেমন একটু ঠিক, যদি তাই হয়ে থাকে কি করে করবে? আগাছা দমন। হ্যাঁ শুনেছি, কিন্তু কেমন করে করবে? ওই অক্সিনের সাহায্যে কৃষিক্ষেত্রে যে সমস্ত আগাছা থাকে সেগুলোকে দমন করা হয়। তাহলে পাশাপাশি গাছগুলো না কেন? শুধু আগাছাই কেন মরবে? আচ্ছা ঠিক, বসে পড়ো তাহলে। আচ্ছা বসে পড়ো তাহলে। আর কেউ বলছে? না, দেখতে পাইনি। তাহলে না, আগাছাই শুধু কেন অক্সিজেনের প্রভাবে মারা যাবে, অন্যরা কেন বেঁচে থাকবে? আচ্ছা তাহলে দেখে নাও, আমি তাহলে একটু উত্তর করে নিই, একটু উত্তরটা একটু বোঝবার চেষ্টা করি কিরকম বিষয়টা। অক্সিজেনের ব্যবহার, এক্ষেত্রে অক্সিজেন, কৃত্রিম অক্সিজেন ব্যবহার করা হচ্ছে 2,4-D, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিড। চাষের ক্ষেত্রে আগাছা যে সমস্ত রয়েছে সেগুলো সব দ্বিবীজপত্রী, একবীজপত্রী উদ্ভিদ, মনে করো কলা, ধান, এই রকম সব। তার পাশাপাশি যে সমস্ত দ্বিবীজপত্রী উদ্ভিদ সেগুলোকে মেরে ফেলতে হবে, তখন সেইগুলো আগাছা। সেই জন্য দ্বিবীজপত্রী উদ্ভিদগুলোকে মেরে ফেলা যাবে, একবীজপত্রীগুলো থেকে রক্ষা পাবে। বা এমন কোনো উদ্ভিদ তৈরি করে নেওয়া হবে যারা আবার এই যে হরমোনটা প্রয়োগ করা হবে আগাছা দমনের জন্য, ওরা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, তাও করা যেতে পারে। তবে মূলত সাধারণভাবে দেখতে পাই এগুলো আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ তারা মারা যাচ্ছে, সেই জন্য 2,4-D ব্যবহার করা হয়েছে। কেন এটা করা গেল, অন্যরা মারা গেল না কেন? তার একটা ছোট্ট কারণ হচ্ছে এইটা, এছাড়াও আরো অনেক কিছু করা সম্ভব। তাহলে আগাছা দমন 2,4-D, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, আমরা এগুলো আগে করে ফেলেছি। 2,4,5-3, 2,4,5-ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। কৃত্রিম হরমোন নাম পুরো জানতে হবে, কৃত্রিম হরমোনের পুরো নামগুলো জানতে হবে এবং ব্যবহার কয়েকটার অন্তত, যেমন 2,4-D করেছি। আসছি আরেকটু ব্যবহারের মধ্যে। ছবিটা দেখে নাও কিরকম দেখা যায়, আগাছার দমন সত্যি হয় কিনা। একটা টবে লাগানো হয়েছে, বাঁ দিকের টবে আগাছা সব রয়েছে, একবীজপত্রী রয়েছে। তাহলে এইরকম তুমি যদি 2 সপ্তাহ গেলে দেখতে পাবে, যদি বাঁ দিকের গাছটাতে তুমি যদি 2,4-D দিয়ে থাকো, ডান দিকটা যদি, দুটো জিনিস একসাথে পাশাপাশি নিতে হয়, দুটো একই রকম টব ছিল, গাছ আগাছা সমেত ছিল, 2,4-D দিলে দেখতে পাবে 2 সপ্তাহ পরেই দেখতে পাবে আর ওই জিনিসটা নেই, আগাছাগুলো সব হারিয়ে গেছে। পাতা ও ফুলের অকাল পতন রোধ, আমরা এইটা অক্সিনের কাজের সময় করে এসেছিলাম, এটা তারই ব্যবহারিক প্রয়োগে এসেছি। কিরম করে অকাল পতন রোধ করে অক্সিন, তাকেই ব্যবহার করা হয়েছে। পাতা বা ফুল ফল এগুলো শাখার সঙ্গে যুক্ত থাকে, সেখানে একটা স্তর তৈরি হয়ে যায় যেটা ওই অঙ্গগুলোকে মূল শাখা, মূল গাছের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সেই মূল জায়গাটা যাতে তৈরি না হয় এই স্তরটা, তার জন্য অক্সিন প্রয়োগ করা হয়, অকাল মোচন রোধ হয়। অকাল মোচন হলে ফল পাওয়া যাবে না, ঠিক ফুলও পাওয়া যাবে না, তাহলে এইগুলো অসুবিধাজনক। আমরা এইটা অক্সিন প্রয়োগে সেখান থেকে
কি করতে পারি তার থেকে ওই রক্ষা করতে পারি, এবং বহু ক্ষেত্রে সেটা করা হয়ে থাকে। যদি ব্যয় সাপেক্ষ নয়, যেহেতু অনেক যদি বিশাল কৃষিক্ষেত্র হয় সেক্ষেত্রে বেশ সুবিধাজনক বটে। আমরা এটা ছবিতেও আসবার চেষ্টা করব কিরকম সেগুলো করা যায়। তাহলে অক্সিন প্রয়োগে পাতা ফুল ফলের অকাল পতন রোধ, ক্ষত নিরাময়। উদ্ভিদ অঙ্গ অনেক সময় ডালপালা ছেটে দেওয়া হয়, কোনো কারণে বাদ দিতে হয়। এখন এই জায়গাটা আবার ক্ষত হয়, সেই ক্ষতটা আক্রান্ত হতে পারে, তার মধ্যে অক্সিন প্রয়োগ করে তাকে রক্ষা করার একটা ব্যবস্থা হতে পারে। অন্যভাবেও করার উপায় আছে, আরো অন্যান্য উপায় আছে। তো তার মধ্যে একটা অক্সিন হরমোন প্রয়োগ করারও একটা উপায় আছে। তাহলে এই হচ্ছে অক্সিনের ব্যবহারিক প্রয়োগের দিকে একটু তাকিয়ে দেখলাম। এরকম অন্যান্য হরমোনেরও ব্যবহারিক প্রয়োগ আছে, তার মধ্যে আপাতত অক্সিন পড়েছি, অক্সিনের ব্যবহারিক প্রয়োগও করে নিচ্ছি। অক্সিনের ব্যবহারিক প্রয়োগের মধ্যে কয়েকটা, যেহেতু তাদের বৈশিষ্ট্য তাদের আমরা আলোচনা করেছিলাম যখন তাদের দেখতে পেয়েছিলাম তারা কি রকম কাজ করছে, সেই কাজগুলো এক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগ হিসেবে নেওয়া হয়েছে। বিশেষত অনেক বিপুল পরিমাণ যখন উদ্ভিদের চাষ বা উদ্ভিদকে তৈরি করা হয়, তার থেকে ফল ফুল কিছু নেওয়া হয়, তাহলে তখন ক্ষেত্রে বিভিন্ন জিনিস প্রয়োগ করলে, বিভিন্ন কৃত্রিম উপায় প্রয়োগ করলে সুবিধা পাওয়া যায়, তার মধ্যে এটি একটি। তাহলে কৃত্রিম হরমোন গুলোর মধ্যে অক্সিনের কৃত্রিম হরমোন কিছু প্রয়োগ করে সেই সুবিধে। ছবি দেখে নাও, ফলের অকাল পতন রোধ, লেবু পড়ে যাচ্ছে, লেবু যদি গাছ থেকে পরিণত হওয়ার আগেই পড়ে যায় তাহলে সেই লেবু গাছ থেকে আমাদের খুব বেশি লেবু পাওয়ার সুবিধে থাকবে না, এক্ষেত্রে অক্সিন প্রয়োগ করতে হবে। আমরা একটা অন্য হরমোনে যাই, জিবরেলিন। জিবরেলিন এই হরমোনটা আমরা এই বিষয়ের সঙ্গে আগে একবার বলে এসেছি না, অক্সিন পড়ার সময় বিশেষ করে সেটা জানতে হবে নাইট্রোজেন আছে অথবা নাইট্রোজেন নেই, ভালো করে খেয়াল করো। আর আমি একটা বড় করে একটু নিয়েছি যাতে হরমোনটা কোথায় আছে, কি আছে, পাওয়া যায় কোথায়, একসাথে করে নিয়েছি। এবং তার একটা প্রকৃতি, পাওয়া কোথায় যায়, পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারা, আমরা পরেও আবার আসবো, এগুলো এরকম বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। টার্পিনয়েড জাতীয়, যদি মনে রাখতে পারো, ভালো জৈব অম্ল, একটা অ্যাসিড, বীজের সুপ্ত দশা ভাঙতে খুব সাহায্য করে। বীজ হলো সঙ্গে সঙ্গে তুমি যদি বীজ পোঁতো, কোনো কোনো গাছের ক্ষেত্রে তার কিছুদিন পরেই বীজটা অঙ্কুরোদ্গম হতে পারে, কিন্তু অনেক গাছের ক্ষেত্রে বীজটা তখন আর অঙ্কুরোদ্গম হবে না। বীজের একটা ঘুমিয়ে পড়ার সময় আছে, সুপ্ত দশা, সেটা কারোর কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর হয়ে যেতে পারে। তো সেই রকম সুপ্ত দশাকে ভাঙতে হবে, যতক্ষণ না ভাঙছে ততক্ষণ অঙ্কুরোদ্গম হয় না। সুপ্ত দশা বীজ যখন নিজের ভাঙে প্রাকৃতিক নিয়মে, সেক্ষেত্রে জিবরেলিনের একটা ভূমিকা আছে। উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে, ফুল ফোটাতে জিবরেলিন সাহায্য করে। আমরা কয়েকটা দিক শুধু দেখেছি এবং তারপরে জিবরেলিনের বিষয়টা এসেছি। জিবরেলিন একটা রাসায়নিক নাম বলেছি, জিবরেলিক অ্যাসিড, জিএ এইরকম বলা হয়, অনেক ধরনের জিবরেলিক অ্যাসিড, GA3 এরকম সব নামে আসে। তাহলে জিবরেলিক অ্যাসিড জিবরেলিনের একটা রাসায়নিক নাম হিসেবে নেওয়া হয়েছে। অর্গানিক কেমিস্ট্রিতে দেখতে পাবে অনেক ধরনের কিছু কমন নাম, সাধারণ নাম, তারপরে তার রাসায়নিক নাম, তারপর অন্যান্য আরো কিছু তার পরিচিতির সঙ্গে যুক্ত থাকবে। যেমন সোডিয়াম ক্লোরাইড একটা রাসায়নিক নাম, কিন্তু তার ডাক নাম এডিবল সল্ট বা টেবল সল্ট বা খাদ্য লবণ। তাহলে জিবরেলিন আমরা একটা হরমোনে এসে পৌঁছেছি। এই হরমোনটার একটু আলোচনার মধ্যে দেখি হরমোনটার কাজ। ছবি দেখার চেষ্টা করব যাতে একটু বুঝতে চেষ্টা করব, এর ব্যবহারিক প্রয়োগ একটু দেখার চেষ্টা করব। ফুল ফোটাতে সাহায্য করে আমরা করে নিয়েছি, যেগুলো একসাথে করেছিলাম। আমি আরো একবার একটু ভেঙে লিখছি, আমার মনে হয় এগুলো লেখার দরকার নেই, শুধু একটু বুঝে নাও তাহলেই হবে। জিবরেলিনের কাজ, শুধু হেডিংটা লিখে রাখো। খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে হয়। অনেক উদ্ভিদ আছে যারা জিনগত কারণে, বংশগত ধারাই তারা বেটে হয়, কিন্তু যদি ওকে দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাও তাহলে জিবরেলিন প্রয়োগ করতে পারা যায়। বা কোনো উদ্ভিদ খর্বাকার, তার থেকে বৃদ্ধি হচ্ছে, তাতে জিবরেলিনের ভূমিকা আছে। বীজের সুপ্ত অবস্থা যদি ভাঙতে দেখা যায়, যে কোনো বীজের ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে যদি প্রাকৃতিক নিয়মে ভাঙছে, তখনও দেখা যায় এটা হরমোনটা কাজ করছে, এবং এই হরমোন ক্রিয়াশীল হলেই বীজের মধ্যে আরো কিছু পরিবর্তন হয়। বীজ তখন জল নেওয়ার জন্য উপযুক্ত হয়, জল নিলে
শ্বসন ভালো হলো, শ্বসন ভালো হলে আবার শক্তি লাভ করলো, তারপরে বৃদ্ধির অন্যান্য কাজ শুরু হলো এবং তখন বীজের অঙ্কুরোদ্গম হলো। তাহলে জিহ্বারিলিনের একটা বিরাট কাজ হচ্ছে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা। ছবিতে আসছি কিরকম খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করেছে। মনে করো একটা নিয়েছো কোনো একটা উদ্ভিদ, মনে করো মূল জাতীয় উদ্ভিদ অথবা এরকম কোনো শস্য জাতীয় উদ্ভিদ যাদের বেঁটে সাধারণভাবেই বেঁটে হয়ে থাকে, জিহ্বারিলিন প্রয়োগ করলে তারা লম্বায় বেড়ে যাবে, এই রকম লম্বায় বেড়ে যাবে। একটা ছোট দেখালাম, কিন্তু আরেকটা আরো কিছু দেখি। যেমন এখন মটরশুঁটি গাছে বিভিন্ন গাছ, মানে অনেকগুলো গাছ নেওয়া হয়েছে, বিভিন্ন পরিমাণে বিভিন্ন মাত্রায় দেওয়া হয়েছে জিহ্বারিলিন এবং এক এক মাত্রায় এক এক রকম বৃদ্ধি হয়েছে। মটরশুঁটি গাছ। আরেকটা গাছ দেখতে চাইবো, সেটা মজার, দেখো এইটা বিশেষ একটা বিষয়। ফুলকপি গাছ, আমরা ফুলকপি গাছটা জানি খুব ছোট্ট, বেটে প্রায় মাটির থেকে কাছাকাছি হয়। সেই গাছে যদি আমরা দিই জিহ্বারিলিন, তাহলে মই চেপে তার মাথাটা দেখতে হবে, বা তার থেকে উঁচু হয়ে যেতে পারে। জিহ্বারিলিন প্রয়োগ করলে ফুলকপি গাছও এইরকম বড় হয়ে যেতে পারে, এরকম লম্বা হয়ে যেতে পারে। তাহলে ফুলকপি গাছের জিহ্বারিলিন প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে। অন্তত এইবার কথাটা লিখে রাখো, দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে, মনে থাকবে। পাশে ফুলকপিটা লিখে রাখো, তাহলে আরো মনে থাকবে যে এই একটা অদ্ভুত জিনিস দেখেছিলে জিহ্বারিলিনে, তাহলে এমনি ভাবেও মনে থাকবে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে জিহ্বারিলিনের কাজে এরকম দৈর্ঘ্য বৃদ্ধি, ফুলকপি গাছ তাকেও বড় করে দিতে পারে, জিহ্বারিলিনের এরকম প্রয়োগ রয়েছে। এসেছি উদ্ভিদের ফল গঠনে জিহ্বারিলিনের প্রয়োগ। বাঁ দিকে দেখতে পাচ্ছি আনারসের ক্ষেত, ডান দিকে দেখতে পাচ্ছি আঙুরের যে গাছ, তার থেকে আঙুর ফল ঝুলছে। জিহ্বারিলিনের একটা বিশেষ ভূমিকা আঙুরের সংক্রান্ত বিষয়, আমরা সেটাতে আসবো। জিহ্বারিলিনের কাজ বীজহীন ফল উৎপাদনে সহায়তা করা, দেখবার চেষ্টা করব কিরকম সেই ব্যাপারটা। আরো আসছি, বীজহীন ফল উৎপাদন ছাড়া পুষ্পমুকুল, কাক্ষিক মুকুল পরিস্ফুটনে আমরা অক্সিন এবং সাইটোকাইনিন আসবে। আমরা আগেই করেছিলাম, অক্সিন সাইটোকাইনিনের অনুপাতের উপরে নির্ভর করে অগ্রমুকুলের প্রকটতা। পুষ্পমুকুলের কাক্ষিক মুকুল পরিস্ফুটনের জন্য দায়ী হচ্ছে জিহ্বারিলিন, এবং পাতা ফুল ফলের আয়তন বৃদ্ধিতে মূলত অক্সিন, ওরা কোষের সংখ্যা বাড়িয়ে দেয়, আয়তনও বাড়ায়। তো এই ক্ষেত্রে জিহ্বারিলিনের একটা আয়তন বৃদ্ধিতে একটা বিশেষ ভূমিকা রয়েছে। তাহলে জিহ্বারিলিন পুষ্পমুকুল এবং কাক্ষিক মুকুলের পরিস্ফুটন ঘটানোর জন্য রয়েছে। তাহলে এই রকম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিরকম কে কোথায় কিরকম প্রয়োগ করা যেতে পারে, কিরকম তার ব্যবহার, কাজে কিরকম সে কিরকম যোগ দিচ্ছে দেখতে পেয়েছি। এটা এরকম দেখলাম। জিহ্বারিলিনের কাজ দেখতে পাচ্ছি, জিহ্বারিলিনের কাজ এইরকম, আঙুর, আপেল, নাশপাতি উদ্ভিদের ফল গঠনে কাজ করবে। কয়েকটা ফলের নাম করেছি আমি, একটু আনারস এবং আঙুর করে ফেলেছি, আর একটু দেখবার আছে দরকার, আমরা তাতে আরেকবার আসছি। জিহ্বারিলিনের কয়েকটা কাজ করেছি। কাজ যদি এই রকম হয়ে থাকে, তাহলে তাকে ব্যবহারিক বৃহত্তর ক্ষেত্রে নেওয়া যায় কিনা, তাহলে তার জন্য এবারে দেখতে যাচ্ছি কিরকম ব্যবস্থা। ছোট ছোট উদাহরণ চাইছে, ছোট একটা পয়েন্ট দিচ্ছে, তার থেকে বাঁচতে বলছে। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই রকমটা হচ্ছে, খুব কাছাকাছি উদাহরণ দিয়ে দিচ্ছে, তার থেকে চিনতে হবে এখানে জিহ্বারিলিন কাজ করে না অক্সিন কাজ করে, না সাইটোকাইনিন কাজ করে, না ইথিলিন কাজ করে। তাহলে এই রকম সব তখন চিনতে হবে। আসছি ছবিতে। জিহ্বারিলিন প্রয়োগ না করে দেখো বাঁ দিকে ফুল কিরকম ফুটেছে, ডান দিকে ফুল কিরকম ফুটেছে। আমাদের মনে হয় প্রাকৃতিক, আমরা যদি দেখতে পাই প্রকৃতিতেই এরকম ঘটনা, তাহলে ফুল অল্প হয়েছে, যদি বেশি দাও ফুল বেশি হবে, তাহলে তোমার ফল উৎপাদন, বা ফুলটাই যদি চাও বেশি, তাহলে ফুলও বেশি পাওয়ার সম্ভাবনা এইভাবে হবে। তাহলে এইরকম বাণিজ্যিক প্রয়োগ তুমি করতে পারো এইরকম জিহ্বারিলিন। পরের একটা জিহ্বারিলিনের প্রয়োগ, ছবি দেখে বলতে হবে।
কামার পুকুর এখানে কোন প্রয়োগের কথা বলা হয়েছে? কামার পুকুর এখানে জিব্বারেলিনের কোন প্রয়োগের কথা বলা হয়েছে? ছবি দেখো আর ছবি দেখে বলো। বলো। ফলের বৃদ্ধিতে। আচ্ছা, ঠিক, ফলের বৃদ্ধিতে, রাইট, বসে পড়ো। তাহলে ফলের বৃদ্ধিতে জিব্বারেলিনের প্রয়োগ আমরা একটা দেখতে পেয়েছি, ডান দিকের ফলগুলো ছোট ছোট, বাঁ দিকের ফলগুলো বেশ বড়। তাহলে দেখো, ডান বিজ্ঞানী আমাদের যিনি দেখাচ্ছেন, তাহলে ডান হাতের আঙুরের গুচ্ছটা সাধারণ পদ্ধতি, বাঁ হাতের গুচ্ছটা জিব্বারেলিন প্রয়োগ করে। তাহলে এইরকম করে বৃদ্ধি আয়তনে, সংখ্যায়, মানে যে সংখ্যাটা হয়তো রইলো বা আয়তনে আরো বেড়ে গেল, তাহলে এইরকম বৃদ্ধি পাওয়া যায়। তাহলে জিব্বারেলিন প্রয়োগ করে এরকম আমরা পাই। এই প্রসঙ্গে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করতে চাই। আমরা পড়ে থাকি কথামালায়, শিয়াল এসেছিল আঙুর খেতে, তারপর দেখা গেল শিয়াল সেই আঙুরের নাগাল পেল না, তখন বলে চলে গেল আঙুর ফল টক। মানে এই শিয়াল কি আঙুর খায়? কেউ জানো শিয়াল আঙুর কি খায়? মেদিনীপুরে গল্পতে তাই বলা হয়েছিল যে আঙুর ফল টক, বলেও চলে গেল। কিন্তু শিয়াল কি আঙুর খায়? মেদিনীপুর, শিয়াল কি আঙুর খায়? কামারপুকুর, নবাবগঞ্জ, শিয়াল কি আঙুর খায়? হ্যাঁ, মেদিনীপুর। কেউ না, দেখতে পাইনি। তাহলে একটু খোঁজ, হ্যাঁ বলো, রাইট। বলো এবারে। খায় না। তাহলে গল্পটাতে কেন শিয়ালের গল্পটা এই সময় আঙুর ফল টক এবং আঙুর খেতে গিয়েছিল কেন? বলতে পারবে? আচ্ছা, দশগ্রাম বলতে চাই মনে হয়, একটু শুনে নি। দশগ্রাম কেউ? দশগ্রাম, কামারপুকুর, তাড়াতাড়ি, না দেখতে পাইনি, তাড়াতাড়ি বলতে হবে। দেখতে পাইনি, তাহলে ছেড়ে দিলাম। না, ঠিক, কামারপুকুর কেউ একটা, হ্যাঁ বলছে, হ্যাঁ বলো। কামারপুকুর না, শুনতে পাইনি, ছেড়ে দিলাম তাহলে। বিশেষ কেন হ্যাঁ বলো তাড়াতাড়ি। আঙ্গুর খেতে পারেনি বলে ওটা বাহানা ছিল যে আঙ্গুর ফল টক। হ্যাঁ, মানে পাইনি বলে আমার একটা বলে গেল, যেন একটা তাচ্ছিল্য স্বরে বলে গেল। কিন্তু আঙুর কি শিয়াল খায়? শিয়াল তো আমরা জানি মাংসাশী, তাই না? আমরা জানি শিয়াল হচ্ছে মাংসাশী প্রাণী, তাহলে আঙুরের সঙ্গে সম্পর্ক কোথা থেকে এলো? আচ্ছা, শুনে নাও তাহলে একটা বিষয়, সেখানে যেহেতু এসে পড়েছি বলে কাহিনীটার সঙ্গে যুক্ত করলাম আমরা। সাধারণত আঙুর সে খায় না, কিন্তু কখনো কখনো দেখা যায়, ইউরোপের এইটা গল্পটা যেহেতু, তো কখনো কখনো তুষারপাতের ফলে এমন একটা দেখা যায় যে অন্য প্রাণীরা সব পালিয়ে গেছে, তো খাবে কি? তো এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক একটা কোনো একটা প্রতিকূল পরিবেশ দেখা দিয়েছে, তখন হয়তো বেরি জাতীয় ফ্রুট, আঙুর বা এরকম অন্যান্য যারা রয়েছে বেরি জাতীয় ফল হয়, তখন তা খেয়েই জীবন ধারণ করতে হয়। তো সেই রকমই একটা কোনো হয়তো প্রতিকূল পরিবেশের মধ্যে শিয়ালটা পড়েছিল এবং তখন আঙুর খেতে গিয়েছিল, আঙুরের নাগাল পাইনি বলে তাই তাচ্ছিল্যের সুরে বলে গেল আঙুর ফল টক, এটা না খেলেও যেন চলে এবং খাওয়াটা মানে না খেলেই ভালো। তো সেই সময় এই রকম ঘটনা দেখা যায়, এটা একটা ইউরোপের কাহিনী। এরকম প্রতিকূল পরিবেশের সময় এইরকম মাংসাশীয় প্রাণীও কখনো কখনো ফলের উপরে নির্ভরশীল হতে বাধ্য হয়। আসছি জিব্বারেলিনের অন্য একটু কাজ, এর মধ্যে একটা উৎসেচকের নাম যেটার সঙ্গে বেশ পরিচয় করার দরকার, মাঝে সাঝে প্রশ্নে এসে হাজির হয়। জিব্বারেলিনের মধ্যে একটা এনজাইম, বীজের মধ্যে একটা এনজাইম আছে যার নাম অ্যামাইলেজ। অ্যামাইলেজ মানে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা ভাঙনকারী ব্যবস্থা। সেখানে শ্বেতসার মূলত ভাঙছে, কারণ শ্বেতসার, বীজ যখন তৈরি হয়, মা তার ওই যেন বীজের মধ্যে, বীজটা তো শিশু উদ্ভিদ তার সঙ্গে আছে, এখানে শিশু উদ্ভিদ রয়েছে, মা বীজের শিশু উদ্ভিদকে একটু টিফিন দিয়ে রেখেছেন, টিফিন বাক্সে, বীজের মধ্যেই সেটা রয়েছে, কোথায় গিয়ে পৌঁছবে ঠিক নেই, তখন কোথা থেকে খাবার পাবে, মা দিয়ে রেখেছেন। এই টিফিন বাক্সগুলো খেতে হবে। টিফিন বাক্স খেতে গেলে তখন একটা উৎসেচক লাগবে, নাম অ্যামাইলেজ, যেটা ওই শ্বেতসার ভেঙে দেবে, তখন শিশু উদ্ভিদ তার থেকে খাবার পাবে এবং বেড়ে উঠবে। এই কাজ করতে জিব্বারেলিনের ভূমিকা লাগবে।
রয়েছে আরো একটা তাহলে জিব্বারেলিনের এইরকম সব কাজ রয়েছে। আমরা দুই একটা প্রয়োগও দেখে নিলে তার মধ্যে এইরকম ব্যবহারিক প্রয়োগ ওই কাজের সঙ্গে সঙ্গে আমরা করে ফেললাম, এইরকম সব ব্যবহারিক প্রয়োগ রয়েছে। আরেকটা উৎসেচক আসে, এই আরেকটা হরমোন আসছে, নাম সাইটোকাইনিন। আরেকটা আমাদের সাইটোকাইনিন, জিব্বারেলিক অ্যাসিড সেখানে নাইট্রোজেন বিহীন, এবারে আসছি সাইটোকাইনিন নাইট্রোজেন যুক্ত আরেকটা হরমোন। নাইট্রোজেন যুক্ত একটা ক্ষারীয় জৈব পদার্থ, এটা তাহলে সেই ক্ষেত্রে পিউরিন জাতীয়। এখানে একটু যদি মনে রাখতে পারো ভালো, এটা কি জাতীয়, অনেক সময় একটু যদি কোনো যদি আরেকটু এগিয়ে পরীক্ষা দিতে চাও মানে মাধ্যমিক ছাড়িয়ে, তাহলে তখন এগুলো লাগছে, বা যারা মনে করছো ভালো কলেজ স্কুলে কোথাও যাবে আরো, তাদের জন্য এখনই প্রস্তুতি নাও না, এখন থেকে নিয়ে নিয়ে রাখলে দেখবে এটা আর তখন আগামী দিনে তো পড়াটা কমবে না বরং বাড়বে, তাহলে তার জন্য এখনই একটু একটু করে এগিয়ে রাখলে ওটা তখন অত বোঝা বলে মনে হবে না। তাহলে এই জাতীয় যারা পিউরিন জাতীয় রয়েছে, তুমি ডিএনএ যখন পড়েছিলে তখন পড়েছিলে পিউরিন এবং পিরিমিডিন, এরকম জিনিস আছে, বা এই বছরও আবারও আসবে যখন এগুলো পড়া হবে। নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় জৈব পদার্থ কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে, কাইনিন এবং সাইটোকাইনিন। কাইনিন এবং সাইটোকাইনিন দুই নামেই সে পরিচিত, কাইনিন বা সাইটোকাইনিন দু নামেই সে পরিচিত। তাহলে দুভাবে সে মানে সে কোষকে বিভাজিত করতে পারে। এক্ষেত্রে আমি আরো একবার স্মরণ করে নিই, অক্সিন হরমোনের ভূমিকা থাকবে, কিন্তু দুজনেই মিলেমিশে করবে। অক্সিন ও সাইটোকাইনিনের অনুপাত বেশি হলেই ওই কোষ বিভাজন, অগ্রমূলের প্রকটতা, এগুলো সব বেড়ে যাবে। তাহলে সাইটোকাইনিনের এই বিষয়টার মধ্যে এসে পড়েছি। সাইটোকাইনিন নাইট্রোজেন যুক্ত অথবা নাইট্রোজেন বেনি, এই একটা বিষয়টাও জানতে হবে, এটা মাঝে সাঝে আসছে। পরেরটুকু শুরু করি। সাইটোকাইনিনের উৎসস্থল কোথায় আছে? কোথায় আছে আমি একটু বড় করে লিখেছি, তোমরা শুধু পয়েন্টেও নিয়ে নিতে পারো, তাহলে মনে থাকবে। উদ্ভিদের শস্য, এই জিনিসটা একটু বানানটা ভালো করে খেয়াল করো। এই বানানটা কিন্তু শস্য তালবস্যয় দন্তস্বয় জফলা মানে একরকম, দন্তেশ্ব দন্তস্বয় জফলা মানে আরেক রকম। কেউ একটা বলতে পারো কি অর্থ, দুটো তফাৎ কোথায়? নবাবগঞ্জে কেউ বলতে পারে তফাৎটা কোথায়? তালবস্যয় দন্তস্বয় জফলা আর দন্তেশ্ব দন্তস্বয় জফলা, তফাৎটা কোথায়? নবাবগঞ্জ, কামারপুকুর, কি তফাৎ? তাড়াতাড়ি চাই একটু আমার। নবাবগঞ্জ, কামারপুকুর, পরে মেদিনীপুর, একটু তাড়াতাড়ি উত্তরটা চাই। উত্তর তাড়াতাড়ি। হ্যাঁ নবাবগঞ্জ, হ্যাঁ শুনে নি, নবাবগঞ্জ বলে ফেলো। তোর মানে আলাদা। হ্যাঁ কি সেই মানেটা? আলাদাটা কি মানে? আলাদা বললে তো আলাদাটা কিসে আলাদা? আচ্ছা বসে পড়ো সবাই, আচ্ছা বসে পড়ো। মানেটা আলাদা হবে বলেই তো বলেছি, নিশ্চয়ই আলাদা। সেটা প্রশ্নের ভঙ্গি থেকেই বুঝিয়েছি যে সেটা নিশ্চয়ই আলাদা আছে। কামারপুকুর কেউ বলছে কি আলাদা? মেদিনীপুর কেউ একটা কি আলাদা? কোথায় আলাদা? না দেখতে পাইনি। দশগ্রাম, বেগমপুর, দশগ্রাম, বেগমপুর, না কাউকে দেখতে পাইনি। তাহলে আমি উত্তর করে নিচ্ছি। এই দন্তস্ব দন্তস্ব জফলা মানে এন্ডোস্পার্ম, বীজের মধ্যে একটা অংশ। আর তালবস্য দন্তস্ব জফলা শস্য, সেটা মানে সিরিয়াল, মানে পুরো ফলটা সমেত। আমরা বলি শস্য দানা, দানা শস্য বলি যখন, মানে পুরোটা সেইটা। এটা বীজের মধ্যে একটা বিশেষ অংশ, এন্ডোস্পার্ম। তাহলে উদ্ভিদের শস্য অংশ বেশি পরিমাণে থাকে, সাইটোকাইনিন এইসব থাকবে। কয়েকটা বিশেষ ফলে বিশেষ জায়গায় বলছি। টমেটো, পিচ, নাশপাতি কুলে ফল এবং ফুলের নির্যাসে থাকে। অনেক ক্ষেত্রে অনেক জিনিস থেকে নির্যাস নেওয়া হয় কোনো একটা বিশেষ খাদ্য তৈরিতে অথবা ওষুধ তৈরিতে, যেহেতু সেখানে সেই জিনিসটা বেশি পাওয়া যায়। টমেটো, পিচ, নাশপাতি কুলের ফল ও ফুলের নির্যাস, এগুলোতে এই কাইনিন বেশি পাওয়া যাবে বা সাইটোকাইনিন বেশি পাওয়া যাবে। আরো একটা উদাহরণ একটু নিয়ে, একটু সেই উদাহরণটা আমাদের যেহেতু পরিচিত। আচ্ছা উদাহরণ যখন কোথাও যদি চায় পরীক্ষায়, সহজ উদাহরণ লিখো। এমন কোন উদাহরণ লিখো না যে অনেক বই খুঁজে দেখতে হবে। পরীক্ষকের কাছে হয়তো সেই সময় নেই, আর খুঁজেও দেখবেন না। তুমি উদাহরণ দেবে সোজা, যাতে তোমাকে সহজে পুরো নম্বর দিয়ে দেন। আমাদের তো দেখাবার দরকার নেই, আমরা উত্তর সোজা লিখব।
ভুট্টার শস্যে এবং নারকেলের নারকেলের দুধটা তরল শস্য, এই জিনিসটাও দরকার। লিকুইড এন্ডোস্পার্ম, নারকেলের দুধ যেটা থাকে, সেখানেও কাইনিন রয়েছে, ভুট্টার শস্য রয়েছে। টুকরোয় ছোটখাটো প্রশ্নে এই জাতীয় জিনিস জানতে চাইছে, বিশেষ করে যখন একটু ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই হয়ে গেল কয়েকটা সাইটোকাইনিনের বিষয়ে। আমি একটু আসি ডাবের জল। ডাবের জল কাইনিন পাওয়া যাবে। অনেক সময় ডাবের জল খেতে বলা হয়, নানা সেটাতে যেহেতু ওষুধ হিসেবেও যেন খেতে পারে বলা হয়। রয়েছে সাইটোকাইনিনের কাজ, আমি শুধু অল্প কথায় বলতে চেষ্টা করব। প্রথম নিয়েছি যেটা সঙ্গে আগের থেকে বলে আসছি, সেটা অক্সিনের উপস্থিতির সঙ্গে কোষ বিভাজনে সক্রিয় অংশগ্রহণ করবে। কোষ বিভাজন সংখ্যা বাড়লে তবেই বৃদ্ধির একটা বড় উপায় হতে পারে, অথবা বংশ বিস্তারের কাজে করতে পারে। সাইটোকাইনিন অক্সিনের উপস্থিতিতে ভেঙে যাবে, সাইটোকাইনিন অক্সিনের উপস্থিতিতে কোষকে ভেঙে দেবে, দিয়ে কোষ বিভাজন শুরু হবে। এবছর সব আছে এইসব চ্যাপ্টার গুলো, কোষ বিভাজন, তখন কিন্তু এগুলো পড়তে পড়তে যাবে। তাহলে এইটা তখন সাহায্যনীয় যে এইগুলো আগে আমাদের হয়েছিল, কে কে ভূমিকা নিতে পারে। বার্ধক্য অবস্থাকে বিলম্বিত করতে পারে, জড়া অবস্থাকে বিলম্বিত করে। পৃথিবীতে এমন কোনো জীব নেই যে জন্ম হয়েছে আর তার মৃত্যু হয়নি, এমন কোনো জীব নেই। কিন্তু এমন ঘটনা কি সত্যি ঘটতে পারে যে জন্ম হয়েছে মৃত্যু হয়নি? কামার পুকুর বলতে পারো এমন কোনো জিনিস যার জন্ম হয়েছে কিন্তু মৃত্যু হয়নি, আর এখনো পর্যন্ত মনে হচ্ছে না তার মৃত্যু হবে? কেউ জানো কামার পুকুর এমন কোনো জিনিস যার জন্ম হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু তার মৃত্যুর কোনো মানে দেখা যাচ্ছে না তার সম্ভাবনা আছে বলে? জীবের এমন কোনো জিনিস জানো জীবের ক্ষেত্রে? জানো? কামারপুকুর, মেদিনীপুর, বেগমপুর, দশগ্রাম, নবাবগঞ্জ, তাড়াতাড়ি হ্যাঁ নাও, আর একটা চেষ্টা করতে অবশ্যই পারবে। পৃথিবী। না, আমি বলছি জীবের ক্ষেত্রে বলো। পৃথিবী নষ্ট হয়ে যাবে, পৃথিবী আজ না হয় কালে নষ্ট হয়ে যাবে, সূর্যই নষ্ট হয়ে যাবে 10 লক্ষ বছর পরে কি 10 কোটি বছর পরে, কিছু একটা তো নিশ্চয়ই হবে, সেটা আছে। পৃথিবীও নষ্ট হয়ে যাবে, এবং সেই জন্য পৃথিবী নষ্ট হয়ে গেলে কি হবে বলে মানুষকে যাতে অন্য গ্রহে রাখা যায় তার জন্য বিজ্ঞানীরা এককোষী জীব নষ্ট হয়ে যায়, জন্মায় এবং শেষ হয়ে যায়। এমন কোনো জীব নেই যে এককোষী জীব নষ্ট হয়ে যায়নি। আচ্ছা, বেশ ভালো, চেষ্টা করলে খুব ভালো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে ক্যান্সার সেল। ক্যান্সার কোষ এখনো রাখা রয়েছে একজন বিশিষ্ট মানুষের। আগে 1955 দিকে তার শরীর চলে গিয়েছিল, ক্যান্সার যখন প্রথম দিকের আবিষ্কার, সেই ক্যান্সার কোষ রাখা আছে। আজও সেই ক্যান্সার কোষ বৃদ্ধি পেয়েছে, মানে যদিও ল্যাবরেটরিতে রাখা হয়েছে, কিন্তু সেই কোষ এখনো বিভাজিত হয়ে চলেছে। সে যেন মৃত্যু যেন তাকে গ্রাস করতে পারে না। এখনো তার সেই একজন নার্স, তার ক্যান্সার হয়েছিল, তার শরীর যাওয়ার সময় তার আগেই নেওয়া হয়েছিল তার থেকে, সেই ক্যান্সার কোষ এখনো মানে বিভাজিত হয়ে চলেছে, এবং বিভিন্ন বিজ্ঞানীরা সেই কোষ চেয়ে পাঠান পরীক্ষা করার জন্য, তাদেরকে পাঠানো হয়। এই ক্যান্সার কোষ বা ক্যান্সার কোষের এরকম একটা ধারা আছে, যদি বজায় রাখা যায় বিশেষ ধরনের ক্যান্সার কোষ, সে বিভাজিত হয়েই চলে। মানুষটা মৃত্যু হয়ে গেলেও তাকে ল্যাবরেটরিতে যদি মিডিয়াম ঠিক রাখা হয় তাহলে তাতে সে বেঁচে থাকে। এটাই যেন একটা অমরত্ব বা ইমর্টালিটি বলতে পারো। এখনো একটা জিনিস অন্তত দেখা দিয়েছে।